বাংলাদেশ ভারতের কূটনৈতিক উত্তেজনা। ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় নিরাপত্তা জোরদার করেছে ভারত। সম্প্রতি স্বয়ং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর মাউন্টেড ডিভিশনের কয়েকটি ইউনিট। এই ডিভিশন 1971-এর যুদ্ধে পাকিস্তানের সাথে লড়েছিল। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। কিন্তু এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে, আর 3% লোক আর জামাত এবং নিয়ে তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন। তারা এই ইলেকশন করতে গেলে কি হবে? ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না। যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিবাদ বলি, যেই পতানো খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম, এই সরকার একই কাজ করছেন এবং ওরা ঐক্য কমিশনের নামে ঐক্য কমিশন তৈরি করেছেন। সেখানে তার দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন। এইটা একটা আমি মনে করি বড় ধরনের ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে, দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশীদার তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই। দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না। এখন যদি এই ইউনো যদি ঢাকা থেকে আসে, কৃষি সভা যদি ঢাকা থেকে আসে, ই চলবে নাকি? এখন টিচার এরপরে আনবেন যে এলাকায় থাকবে। আমার শিক্ষকরা কাজ করে 13 জনে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করে গতকালকের মতো আজকেও বেরিয়ে পড়েছেন জনাব তারেক রহমান দেশবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য। দেখুন, তিনি একটি এই যে কি বলে বুলেট বাসের মধ্যে রয়েছে এবং তার আশপাশে অসংখ্য নেতাকর্মী রয়েছে এবং হাজার হাজার সেনাবাহিনী মোতায়েন রয়েছে। একদিকে পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সীমান্তে 3টি ঘাঁটি নির্মাণ করছে নয়াদিল্লি, আবার নিজ দেশে এই গাড়ি ব্লাস্টের ঘটনায় উত্তপ্ত, তার ভেতর দিয়েও সামরিক মহড়া চালাচ্ছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এমন কঠোর সময়েও আপনি যে আগে যে সেন্টেন্সটা বললেন ওটা একটু আবার জোরে বলেন। এখানে আসেন, আপনি বলেন। আপনি না 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 এখান থেকে সবাই এখানে আসেন, এই কথাটা বলছেন ওটা বলেন। আপনি পরিচয় আগে দিয়ে বলেন। আমার নাম এনামুল কবির রূপম, আমি চ্যানেল আইয়ের স্পেশাল করেসপন্ডেন্ট। মাননীয় উপদেষ্টার কাছে আমার প্রশ্ন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। থানার ওসি বদল হওয়ার পরে মোহাম্মদপুরেরও আইন শৃঙ্খলা পরিস্থিতির খানিকটা উন্নতি হচ্ছে এবং সীমিত লোকবল নিয়ে ডিএমপি কমিশনার আইন শৃঙ্খলার উন্নয়নে সব কাজ করে যাচ্ছেন। কিন্তু একটি মহল নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার জন্য ঝটিকা মিছিল সহ অন্যান্য আয়োজন করছে। এটা কেন ঠেকানো যাচ্ছে না মাননীয় উপদেষ্টা? আপনার অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আপনি একটা দেখছেন ভাই কিন্তু ভালো কথাটা বলতে যে কিন্তু মুখ দিয়ে একটা খারাপ চলে আসছিল, যেহেতু অভ্যাসটা দূর হতে কিন্তু অনেক সময় লাগে। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সেদিন সারাদিন কি ঘটেছে সেসব বিষয় তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্টে তিনি জানান, 2009 সালের 25 ফেব্রুয়ারি দরবার হলে দরবার শুরুর আগে 2650 জনের উপস্থিতিতে সকাল 9টায় হলে প্রবেশ করেন বিডিআরের সাবেক মহাপরিচালক ডিজি শাকিল আহমেদ ও অন্য অফিসাররা। পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় দরবার। জেনারেল শাকিল সকলকে শুভেচ্ছা জানিয়ে দরবার শুরু করেন। এরপর তিনি ডাল ভাত কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করেন। তিনি বলেন, ডাল ভাতের মোট 400 কোটি টাকার লেনদেন হয়েছে। সৈনিকদের উদ্দেশ্যে বলেন, এরই মধ্যে যারা এর সাথে জড়িত তাদের সবাইকে সম্পূর্ণ দিয়ে দেয়া হয়েছে এবং যারা ডাল ভাতের সাথে জড়িত না তাদেরও 10 দিনের দিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা জানতে চান তিনি, তবে তার কথায় সাড়া না দিয়ে বেশিরভাগ সৈনিক চুপ ছিল। এরপর সকাল 9:10 বা 12 মিনিটে দরবার হলের দক্ষিণ পূর্ব দিক থেকে বেল্ট ও টুপি ছাড়া ইউনিফর্ম পরা 2 জন সৈনিক অস্ত্র হাতে প্রবেশ করে। এর মধ্যে একজন মেজর জেনারেল শাকিলের কপালের বাম দিকে বন্দুক তাক করে। এই ঘটনায় কয়েকজন অফিসার ও সুবেদার মেজর স্টেজে উঠে ওই সৈনিকের অস্ত্র ছিনিয়ে নেয়। সাথে সাথে তাকে 13 রাইফেল ব্যাটালিয়নের সিপাহী মঈনুদ্দিন হিসেবে শনাক্ত করে। অন্যদিকে আরেক সৈনিক
সিপাহী কাজল দক্ষিণ দিকের জানালা দিয়ে বের হয়ে একটা গুলি করে। এ সময় জাগো জাগো বলে চিৎকার করে দিক বেদিক ছোটাছুটি করে সৈনিকেরা। মুহূর্তেই খালি হয়ে যায় দরবার হল। এর মধ্যে দরবার হলে থেকে যান ডিজি শাকিল, ডিডিজি ব্রিগেডিয়ার জেনারেল বারী, কর্নেল আনিস, কর্নেল মশিউর, কর্নেল ইমদাদ, কর্নেল জাহিদ, কর্নেল গুলজার, লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান, মেজর খালিদ, ক্যাপ্টেন মাঝার সহ অনেকেই। সাংবাদিক ইলিয়াস লিখেছেন, হাবিলদার ইউসুফ দরবার হল থেকে বের হয়ে একটি ছাই রঙের গাড়ি দরবার হলের কাছে আসতে দেখেন। গাড়িতে সবাই ইউনিফর্ম পরা ছিলেন, কিন্তু কোনো র্যাঙ্ক লাগানো ছিল না। ইউসুফের বরাতে আরও লিখেছেন, তাদের মাথায় চুল ছিল বড় এবং হাতে ছিল এসএমজি। নিজেদের মধ্যে কথা বলে গাড়িতে ওঠে এবং গাড়িটা সদর রাইফেল ব্যাটালিয়নের রাস্তা দিয়ে সেক্টরের দিকে যেতে না যেতেই গোলাগুলির আওয়াজ হতে থাকে। 25 ফেব্রুয়ারি সকাল আনুমানিক 9:30 থেকে 10:30টার সময় দরবার হল লাল সবুজ কাপড় দিয়ে নাক মুখ বাঁধা বিডিআর সৈনিকরা ঘিরে ফেলে, এলোপাথারি গুলি করতে থাকে। এ সময় দরবার হলের জানালা খুলে কর্নেল গুলজার সহ কয়েকজন অফিসার চিৎকার করে সৈনিকদের গুলি করতে নিষেধ করেন, তাদের ফিরে যেতে বলেন। ওই সময় দরবার হলের কাঁচ ভেঙে গুলি ঢুকছিল ভিতরে। উপায়ন্তর না পেয়ে অফিসাররা কেউ দেয়ালের পেছনে, কেউ পিলারের আড়ালে আশ্রয় নেয়। এরপর সাংবাদিক ইলিয়াস তার পোস্টে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানের বরাত দিয়ে লিখেছেন, ডিজি কারো সাথে মোবাইলে কথা বলছেন। তিনি বলছিলেন 44 রাইফেল ব্যাটালিয়নের কিছু সৈনিক বিদ্রোহ ঘোষণা করেছে, দ্রুত সেনাবাহিনী পাঠান। এরপর ডিজি কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলামের উদ্দেশ্যে বলেন, এসএম সাহেব, সৈনিকদের এরকম ক্ষোভ আছে, আপনি তো কোনোদিন একবারও বলেননি। এদিকে যে অস্ত্রটি দরবারে সিপাহী মঈনুদ্দিন ডিজির দিকে তাক করেছিল, সেটি দিয়ে মেজর আজিজুল হাকিম গুলি করতে চান, কিন্তু ডিজি তাকে থামিয়ে দিয়ে বলেন, ডোন্ট শুট। এ সময় ডিজি সেনাপ্রধান ও ডিজি র্যাবের সাথে মোবাইলে কথা বলেন। এর মধ্যে কর্নেল গুলজার বলেন, র্যাবের সবার সাথে কথা হয়েছে, তারা কিছুক্ষণের মধ্যে রওনা দিবে। ইলিয়াস আরও লিখেছেন, আনুমানিক 9:48 দিকে ডিজি শাকিল সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেন। তখন ডিজি হাসিনার সাথে কথা বলবেন বলে সবাই চুপ করে থাকায় ওনার কথা স্পষ্টই শোনা যায়। ডিজি শাকিল বলেন, প্রধানমন্ত্রী 44 রাইফেল ব্যাটালিয়নের সৈনিকরা সরকারকে হেয় করার জন্য বিদ্রোহ করেছে, তাদেরকে দ্রুত সাহায্য পাঠিয়ে বাঁচানোর আকুতি জানান। স্যার মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছেন। দাও হ্যালো হ্যালো, হ্যাঁ কি অবস্থা? মাননীয় প্রধানমন্ত্রী, সালাম আলাইকুম। এখানে বিডিআরে বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিতভাবে সরকারকে হেয় করার জন্য করা হয়েছে এবং দাবি কিছুই নাই, শুধু যে আর্মি অফিসার চাই না বিডিআর, এইটুকুই দাবি। হ্যালো, না তোমরা এমনি আছো কেমন? সব ঠিক আছে? আমি আছি দরবার হলে, আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা। আমাদের অস্ত্র নাই, এই জন্য আমরা জবাব দিতে পারছি না। তো আমরা আছি দৃঢ় অবস্থায়, আমরা কথা বলার চেষ্টা করছি, আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। তবে অনেক অস্ত্র হাতে নিয়েছে, অনেক গুলি চালাচ্ছে এবং যদি আপনি মানে সেনাবাহিনী র্যাব অলরেডি র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করবে। আমরা এই মেসেজ ওখানে পৌঁছে যাওয়ার কথা যে র্যাব এবং সেনাবাহিনী র্যাব চলে যাবে ওই দিক থেকে, 2-3 সাইড থেকেই লোক চলে যাবে, 3 গেট থেকে লোক যাবে, আর্মিও যাবে, র্যাবও যাবে। এটা যাবে। তোমরা একটা কাজ করাতে পারো যে কোন রকম ছবিগুলি যারা মারছে তাদের ছবিগুলি তোলা। আমরা এটা নিচ্ছি আপা, আমরা ভীতু না, তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে, এই জন্য আমরা এই অবস্থায় আছি।
আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো। কিন্তু আমার মনে হয় আবার মানে অন্যরকম ক্রস ফায়ারিং না হয় সেটাও দেখতে হবে। না অবশ্যই এটা হবে না, আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। শুধু কারা কারা করতেছে তাদের দিকে একটু ছবিটা নিয়ে রাখা দরকার। জি আপা, ও আসছিল গুলি করতে আমাকে, ও হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই, আমার একদম গায়ের মধ্যে টাকা দিয়েছিল এসএমজি। এনি ক্যাজুয়ালিটি নো? এখন পর্যন্ত আমাদের জানা মতে ক্যাজুয়ালিটি হয়নি আপা, বাট হতে পারে, কারণ যে পরিমাণ গুলি চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে ক্যাজুয়ালিটি হতে পারে। হেলিকপ্টার পাঠানোর চেষ্টা হচ্ছে। আর আমরা সাহস হারাচ্ছি না, আপনি দোয়া করবেন। জি ট্রুপ যাচ্ছে এবং হেলিকপ্টার। ধন্যবাদ, ধন্যবাদ। সাংবাদিক ইলিয়াসের তথ্য মতে সে সময় গুলির শব্দ আরও তীব্র হচ্ছিল। তখন ডিজি স্টেজের সব আলো নিভিয়ে দিতে বলেন। পরে কর্নেল আনিস একটি লম্বা কাঠ দিয়ে সব বাল্ব ভেঙে ফেলেন এবং মাইকে ডিজি সবাইকে বলেন শান্ত হতে। এও বলেন, তোমরা গুলি থামাও, তোমাদের সব দাবি মেনে নেওয়া হবে। এ কথা শুনে একজন সৈনিক দৌড়ে পর্দা সরিয়ে ভিতরে ঢুকে পড়ে। এরপর সকাল 10:30 দরবার হলের ভেতরে বিদ্রোহীরা চিৎকার করে অফিসারদের ভিতর থেকে বেরিয়ে আসতে বলে। 10:31 স্টেজের পর্দার আড়ালে দক্ষিণ উইংয়ে থাকা 3 জন লেডি অফিসার সহ বাকি অফিসাররা হাত উঁচু করে পর্দার বাইরে বেরিয়ে আসে। সে সময় স্টেজের নিচে 15 থেকে 16 জন বিদ্রোহী কাপড়ে মুখ ঢেকে অস্ত্র হাতে দাঁড়িয়েছিল। সাথে সাথেই অফিসারদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় বিদ্রোহীরা। এর মধ্যে একজন বিডিআর সৈনিক তাদের উপর 3-4 রাউন্ড গুলি চালায়। গুলিতে লেফটেন্যান্ট কর্নেল কায়সার সহ 2 জন অফিসার গুলিবিদ্ধ হন। দরবার হলের ভিতরে নারী অফিসারদের দিকে এক জওয়ান দৌড়ে এসে তাদের মারতে বাধা দেন, বলেন মহিলা ম্যাডামদের মেরো না, ওনারা ডাক্তার। এর 15 মিনিট পরেই 10:45 দরবার হল থেকে বের হবার পরেই আরও একদল অস্ত্রধারী স্কুলের কাছে থেকে দৌড়ে এসে চিৎকার করে বলতে থাকে, অফিসারদের শেষ কর। ছাই রঙের সিভিল শার্ট পরা একজন বলে, ওদের একজনকেও ছাড়ব না, কাটা দিয়ে কাটা তুলব, বাঁধো সবাইকে। এরপর অস্ত্রধারীরা এসে তাদেরকে রাইফেলের বাট, বেয়োনেট ও বুট দিয়ে মারতে থাকে। একজন পিছন থেকে বলে, আর মারিস না। এর মধ্যে মেজর জাহিদ একটি গুলির শব্দ শুনতে পান এবং একজন বলছে ও মরেনি। পরে মুখ বাঁধা একজন সিপাহী দৌড়ে এসে মেজর জাহিদকে ঝাপটে ধরে বলে, এই স্যারকে আমি চিনি, ওনাকে মারিস না। ওই পোস্টে সিপাহী সেলিমের বরাত দিয়ে ইলিয়াস আরও লেখেন, 5 নম্বর গেট দিয়ে অ্যাশ কালারের একটি বেসামরিক পিকআপ ঢোকে। 5 থেকে 6 জন এই দলটির হাতে অস্ত্র এবং বিডিআরের পোশাক পরা। তারা পিকআপে বসেই ডিজি এবং অন্যান্য অফিসারকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার শুরু করে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে গুলিবিদ্ধ অফিসাররা। অস্ত্রধারীদের মুখ বাঁধা থাকলেও তাদের চুল বেসামরিক মানুষের মতো লম্বা। কথা বলছিল হিন্দিতে। এদিকে ডিজি যখন ফোনে সাহায্য চাচ্ছিলেন, এমন সময় উত্তর দিক থেকে একটি গাড়ি এসে দরবার হলের পশ্চিম গেইটে দাঁড়ায়। ওই গাড়ি থেকে অনেক পোশাকধারী সৈনিক অস্ত্রসহ নেমে আসে। এইসব সৈনিকদের হিন্দিতে এবং ইংলিশে কথা বলতে শোনেন পিলখানা মসজিদের খতিব সিদ্দিকুর রহমান। এসব তো আমাদের সৈনিকরা করবে না, কখনোই আমাদের সৈনিকরা অফিসারের উপরে আক্রমণ করবে না। যেভাবে গুলি করতে করতে ভিতরে ঢুকে গেছে, আর একজন হিন্দিতে কথা বলে, ইংলিশে কথা বলে, কমেন্ট করে ওদেরকে। সিদ্দিকুর রহমানের ভাষ্যমতে তারা অন্যান্য সৈনিকদের গুলি করার জন্য কমান্ড করছিল। এমনকি বাংলাতেও সৈনিকদের উদ্দেশ্যে অশ্রাব্য গালিগালাজ করতে শুনেছেন তিনি। তাদের পোশাকেও অস্বাভাবিকতার ছাপ ছিল বলেও নিজের স্ত্রীকে জানিয়েছেন সিদ্দিকুর। সেখান থেকে বেঁচে বাসায় ফিরে তার স্ত্রীকেও বিষয়টি শেয়ার করেছেন সিদ্দিকুর। তিনি তার স্ত্রীকে বলেছেন, ওগুলো দেখে বিডিআরের পোশাক মনে হলেও আসলে বিডিআরের ছাপা না। তখন তিনি বুঝতে পারেন কেন তাপস ও অন্যান্যরা মসজিদে বৈঠক করছিল। তিনি মসজিদে দুনিয়াবি কথা বলা একদম পছন্দ করতেন না। এরপরও তাকে বের করে দিয়ে চলত আলোচনা। ঘটনার পর বুঝতে পারেন কেন তারা এসব করত। এই ডিসেম্বর মাস থেকে প্রতি শুক্রবার আমাদের মসজিদে আসতো, এসে নামাজ পড়ে তারপর বলতো কি, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আপনারা যান, মুয়াজ্জিন সাহেব আপনি পরে এসে একটু মসজিদ আটকাইয়েন, আমরা একটু কথা বলি।
কিছু লোক নিয়ে উনি মসজিদের মাঝখানে বসে কথা বলতো, চার পাশে দরজা আটকাইয়া। তাই ওগুলো বাইরে থেকে শোনার কোনো কায়দা নেই, শোনা যেত না। এরকম প্রতি শুক্রবার করতো। সাংবাদিক ইলিয়াস তার ওই পোস্টে লিখেছেন, আনুমানিক সকাল 11টার দিকে একজন চিৎকার করে বলছিল ডিজি শেষ। টয়লেটের পাশ দিয়ে যারা হেঁটে যাচ্ছিল তারা বিশ্রী ভাষায় ডিজি এবং সেনা অফিসারদের গালাগালি করছিল। 10 মিনিট পর লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানের কানে আসে, মাগো আল্লাহ গো বাঁচাও। এ ধরনের গোঙানির শব্দ। এসবের মাঝেই সৈনিকরা আবারও দরবার হলের ভিতরে অনবরত ফায়ার করতে থাকে। তখন ভেতর এবং বাইরে উল্লাস করছিল সব বিদ্রোহীরা। এরপর আনুমানিক 11টা 8 বা 10 মিনিটের দিকে একজন সৈনিক মেজর মাকসুমের পা দেখে গালি দিয়ে বলে ওঠে, একটা এখানে আছে। তারপর ব্রাশ ফায়ার শুরু করে সামনের টয়লেটের দেয়ালে। মেজর মাকসুম চিৎকার দিয়ে বলে তার গায়ে গুলি লেগেছে আর গুলি না চালাতে, এমনকি তাকে হাসপাতালে নেয়ারও আকুতি জানান। এরপরও মেজর মাকসুমকে লক্ষ্য করে গুলি চালায় তারা। মৃত্যু নিশ্চিত করার পর বিদ্রোহীরা তাকে অকথ্য ভাষায় গালি দিয়ে সেখান থেকে চলে যায়। এ সময় বাংলাদেশ বিমান বাহিনী একটি হেলিকপ্টার দিয়ে বিদ্রোহী বিডিআরদের আত্মসমর্পণের জন্য সরকারের পক্ষ থেকে লিফলেট বিতরণ করে। তবে এসবে পাত্তাই দেয়নি তারা। সাংবাদিক ইলিয়াস তার পোস্টে ওই দিন সকাল 11টা 30 মিনিট থেকে 2টা পর্যন্ত যা হয়েছে এসবও তুলে ধরেছেন। তিনি লিখেছেন, দরবার হলের পেছনে রান্নার সামগ্রী মজুত করার জায়গায় মেজর ইকবাল সহ 6 জন অফিসার লুকিয়েছিলেন। তখন 2 জন সৈনিক এসএমজি সহ সেখানে ঢুকে 3 জনকে এলোপাথারি গুলি করে হত্যা করে। এ সময় সুমন নামের আরেক সৈনিক ডেকচি ধাক্কা দিয়ে লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদকে দেখতে পায় এবং খুব কাছ থেকে গুলি করে। পাশেই একটি কক্ষে লুকিয়েছিল আরেকজন সেনা কর্মকর্তা। তার অবস্থান বুঝতে পারে সশস্ত্র বিদ্রোহীরা, তবে কোনো সারা শব্দ না পেয়ে গুলি করার হুমকি দেন একজন। এ সময় ভেতর থেকে বলে ওঠেন তিনি রাজশাহী সেক্টর কমান্ডার। বিদ্রোহীদের কাছে জিজ্ঞেস করেন তারা কি চান। জবাবে তারা আশ্বস্ত করে বলে তাকে উদ্ধার করতে এসেছেন। এ কথা শুনে বাইরে বেরিয়ে আসা মাত্রই ওই কর্মকর্তাকে গুলি করে বিদ্রোহীরা। তার গুলিবিদ্ধ দেহ ড্রেনের উপরেই লুটিয়ে পড়ে। সেখানে আরও একটি কক্ষ থেকে 2-3 জন সেনা কর্মকর্তাকে বের করে হত্যা করে তারা। এরপর দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অনেক কিছুই ঘটে যায় পিলখানায়। ভিতরে এত কিছু ঘটে যাচ্ছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিন জোহরের আজানের পরও 4 জন অফিসার জীবিত অবস্থায় দরবার হল এলাকায় আত্মগোপনে ছিলেন। এরপর তাদেরকে খুঁজে বের করে হত্যা করা হয়েছে। তখনও ড্রেনের মধ্যে লুকিয়ে থেকে বেঁচে ছিল মেজর ইকবাল ও কর্নেল আক্তার। তারা আসরের আজানের পর গাড়ির শব্দ পায়। মরদেহ সংগ্রহে আসতে শুরু করে লোকজন। লাশ গাড়িতে তোলার শব্দ শুনতে পাচ্ছিল তারা। এরপর মেজর ইকবাল সেখান থেকে বেরিয়ে যায়। মেজর আফতাব তাকে নিষেধ করলেও শোনেননি। ড্রেন থেকে বেরিয়ে ইকবাল আশ্রয় নেন রাইফেলস পরিবার কল্যাণ সমিতির ভবনের একটি সিলিংয়ে। পরে সেখানে 26 ফেব্রুয়ারি বিকেলে উদ্ধার হন ইকবাল। 25 ফেব্রুয়ারি রাত 1টা পর্যন্ত বেঁচে ছিলেন আফতাব। এরপরই তাকে হত্যা করা হয়। সাংবাদিক ইলিয়াস লেখেন, দরবার হলের পেছনে ড্রেনের মধ্যে লুকিয়ে থাকা মেজর মনিরুল আলম সন্ধ্যার আগে গাড়ির শব্দ পান এবং পরে বুঝতে পারেন কয়েকজন সৈনিক এসে মৃতদেহ নিয়ে যাচ্ছে। তিনি নিজের চোখে রাজশাহী সেক্টর কমান্ডারের হাতঘড়ি খুলে নিতে দেখেন। মৃতদেহগুলি নিয়ে যাবার বেশ খানিকটা পর রক্তের দাগ পানি দিয়ে ধুয়ে ফেলার জন্য এনসি ক্লিনার আনা হয়। তারা রক্ত ধোয়া পানি ড্রেনে ফেলছিল। তিনি আরও লিখেছেন, 2:30 থেকে 2:45টার দিকে নায়েব সুবেদার মনোরঞ্জন, নায়েব সুবেদার ওয়ার্ড মাস্টার হাশেম, ঝাড়ুদার আব্দুল হাকিমকে একটি পিকআপে উঠতে বলে। দরবার হল জুড়ে প্রায় 30টি লাশ দেখতে পান তারা। ঝাড়ুদার হাকিম একাই 3টি মৃতদেহ ট্রাকে তোলেন। সে সময় লাশের দিকে তাকিয়ে মনোরঞ্জনকে বলেন, খেয়ে দে তো আপনারা তন্দুরের মতো মোটা হয়েছেন, এখন দেখেন কেমন লাগে। প্রাথমিকভাবে কিছু মৃতদেহ ম্যান হলেও ফেলেছে বিদ্রোহীরা, ফলে সেগুলো সুয়ারেজ লাইন দিয়ে কামরাঙ্গীর চরে চলে যায়। সাংবাদিক ইলিয়াস আরও লিখেছেন, মৃতদেহগুলো আনুমানিক বিকেল 4টা থেকে 5টার দিকে পিকআপ এবং
3 টন ট্রাকের মাধ্যমে স্থানান্তর করে এমটি গ্যারেজের পাশে রাখা হয়। এসব বিষয় তদারকি করেন নায়েব সুবেদার মনোরঞ্জন। কিছু লাশ 13 রাইফেল ব্যাটালিয়নের দিকে নেওয়া হয়। এরপর রাত আনুমানিক 10টার দিকে 13 রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর কেন্দ্রীয় এমটি গ্যারেজের পাশ থেকে লাশ বহনকারী গাড়িগুলো মর্চুয়ারির পাশে রাখেন। 44 রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী ওবায়দুলের বরাত দিয়ে ইলিয়াস লিখেছেন, দরবার হলে পৌঁছানোর পর দেখেন সিপাহী সেলিম, সিপাহী হাবিব সহ অনেকে অফিসারদের মৃতদেহের উপর পেওনেট চার্জ করছে। এ সময় সিপাহী ওবায়দুল কর্নেল আনিসের লাশ চালের বস্তায় ভরে। এসব বস্তা এনেছেন পিকআপের ড্রাইভার সিপাহী জমির। একই সময় দরবার হলের সামনের মাঠে আরও কয়েকজন সৈনিক বস্তায় লাশ ভরার কাজ করছিল। তারা আনুমানিক রাত 11টার দিকে 10 থেকে 12টি লাশ পিকআপে ওঠায়। গাড়ি চালক জমির এবং দ্বিতীয় আসনে বসা সিপাহী সেলিম সহ কয়েকজন মিলে গালফ গ্রাউন্ডের পাশে ম্যানহোলের দিকে যায়। সিপাহী ওবায়দুলের তথ্যমতে এ সময় 3টি লাশ কেরোসিনের আগুনে পুড়িয়ে ফেলা হয়। বাকি মরদেহগুলো গালফ গ্রাউন্ডের পাশে ড্রেনে ফেলে দেয় তারা। এদিকে আনুমানিক রাত 12টার পর মেজর মনির আশেপাশে কেউ নেই আন্দাজ করে ড্রেন থেকে বেরিয়ে আসেন। লুকানোর জন্য নিরাপদ স্থান খুঁজতে থাকেন। এরপর দরবার হলের ছাদের দিকে ওঠেন। এক পর্যায়ে তিনি দরবার হলের ছাদের নিচে ফল সিলিংয়ে ঢোকার পথ পেয়ে যান এবং নিঃশব্দে ঢুকে পড়েন। সেখানে সারা রাত বিভিন্ন সময়ে 20 থেকে 30 জন সৈনিকের উপস্থিত আন্দাজ করতে পারেন তিনি। ওই সৈনিকদের মধ্যে কি কথা হয়েছিল সেগুলো তার পোস্টে তুলে ধরেছেন সাংবাদিক ইলিয়াস। তিনি লিখেছেন, 1 সৈনিক মোবাইলে বরিশালের আঞ্চলিক ভাষায় বলছিল সিচুয়েশন কন্ট্রোল আছে। 2 শহীদ নামটি বারবার শুনতে পায়। 3 রাত 1টার দিকে একজনের কথা শোনা যায়, 15টারে মাইরা আসলাম, মরছে মোট 60 থেকে 70টা, আরও কিছু রাখা উচিত ছিল। 4 ওরা এসে আরাম করে মজা খায়, আমাদের কষ্ট দেয়, গোসলের পানি পাই না, গাছে পানি দেয়। 5 ডিজি ম্যাডামকে নিয়ে অত্যন্ত অশ্লীল ভাষায় মন্তব্য শোনা যায়। তারা আরও বলে তিনি কোথাও ক্লাস না নিয়েই 60 থেকে 70 হাজার টাকা নেয়, টাকা আয় করা কত সহজ। 6 এ সময় অপরিচিত ভাষায় 2 জনকে কথা বলতে শোনেন, কোন ভাষা বুঝতে পারেননি। এভাবেই 25 ফেব্রুয়ারি রাত পেরিয়ে সকাল হয়। তবুও কোনোভাবেই সেসব দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের বাঁচানোর চেষ্টা করেনি খুনি হাসিনা সরকার। নিজ দেশের সামরিক শক্তি ভেঙে দিতেই ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিয়েছিলেন 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা সহ 74 জনের জীবন।